নাগরিকের নিরাপত্তা কে দেবে? সংবাদকর্মী, শিল্পী, মত প্রকাশকারী তাদের জীবন ও কর্মক্ষেত্র নিরাপদ না থাকলে বাক স্বাধীনতা কাগজে থাকে, রাস্তায় থাকে না। তখন সংবাদ মাধ্যমও ধীরে ধীরে আত্মরক্ষার ভাষা শিখে ফেলে। খবরের জায়গা নেয় সতর্কতা, অনুসন্ধানের জায়গা নেয় দূরে থাকা। ভয় যখন প্রতিষ্ঠানে ঢুকে যায় তখন গণতন্ত্রের সবচেয়ে দরকারি জিনিসটি হারায়: সত্য বলবার সাহস, প্রশ্ন করবার অভ্যাস, ক্ষমতাকে অস্বস্তিতে ফেলার সক্ষমতা। এই সহিংসতার ভয়াবহতা আরো গভীর হয় একটি অস্বস্তিকর বাস্তবতার কারণে। যারা একসময় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, যারা বলেছিল তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি আনবে, তারাই যদি এখন নিজেরাই নিরাপত্তাহীন বোধ করে তাহলে বোঝা যায় রাষ্ট্রের মেরুদণ্ড নরম হয়ে গেছে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। যে রাতে ঢাকায় আগুন জ্বলে ওঠে সেটি শুধু দুটো সংবাদপত্রের অফিস বা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পোড়া দেয়াল নয়, রাষ্ট্রের সক্ষমতারও এক নির্মম এক্সরে। ডেইলি স্টারের রিপোর্টার জাইমা ইসলাম রিপোর্ট জমা দিতে দিতে হঠাৎ চারদিকে হইচই শুনে বেরিয়ে যেতে চেয়েছিলেন। এই ছোট্ট দৃশ্যটি আসলে বাংলাদেশ 2.0 বা এর স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব বুঝিয়ে দেয়। ছাদে পালিয়ে বাঁচার চেষ্টা, ধোঁয়ার দম বন্ধ করা চাপ, উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসের উপরও হামলার খবর, এসব আতঙ্কের গল্প অবশ্যই, কিন্তু এগুলো একই সঙ্গে দেখায় ক্ষমতার শূন্যতা কিভাবে মব নামের বিকল্প ক্ষমতাকে জন্ম দেয়, এবং আরও বিপজ্জনকভাবে কিভাবে রাষ্ট্রীয় উপস্থিতি দুর্বল হলে জনরোষ খুব দ্রুত জনশাস্তি হয়ে ওঠে। যেখানে আদালত নেই, প্রমাণ নেই, ন্যূনতম মানবিক সংযমও নেই। এখানে সবচেয়ে তিক্ত প্রশ্নটা রাজনৈতিক। কারা হামলা করলো, কারা উস্কানি দিল, কারা সুযোগ নিল? এসব প্রশ্নের উত্তর একদিনে আসে না, কিন্তু আরেকটি প্রশ্নের উত্তর রাষ্ট্রকে সঙ্গে সঙ্গে দিতে হয়: নাগরিকের নিরাপত্তা কে দেবে? সংবাদকর্মী, শিল্পী, মত প্রকাশকারী তাদের জীবন ও কর্মক্ষেত্র নিরাপদ না থাকলে বাক স্বাধীনতা কাগজে থাকে, রাস্তায় থাকে না। তখন সংবাদ মাধ্যমও ধীরে ধীরে আত্মরক্ষার ভাষা শিখে ফেলে। খবরের জায়গা নেয় সতর্কতা, অনুসন্ধানের জায়গা নেয় দূরে থাকা। ভয় যখন প্রতিষ্ঠানে ঢুকে যায় তখন গণতন্ত্রের সবচেয়ে দরকারি জিনিসটি হারায়: সত্য বলবার সাহস, প্রশ্ন করবার অভ্যাস, ক্ষমতাকে অস্বস্তিতে ফেলার সক্ষমতা। এই সহিংসতার ভয়াবহতা আরো গভীর হয় একটি অস্বস্তিকর বাস্তবতার কারণে। যারা একসময় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, যারা বলেছিল তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি আনবে, তারাই যদি এখন নিজেরাই নিরাপত্তাহীন বোধ করে তাহলে বোঝা যায় রাষ্ট্রের মেরুদণ্ড নরম হয়ে গেছে। পুরনো শাসনের দায় ছিল দমন, নতুন সময়ের দায় হওয়া উচিত ছিল প্রতিষ্ঠানকে শক্ত করা। কিন্তু আমরা যদি দেখি প্রতিষ্ঠান দুর্বলই থাকছে, তাহলে বদলটা কোথায়? সরকার বদলেছে, মুখ বদলেছে, কিন্তু ক্ষমতা কেমন কাজ করে? সেই পুরনো রোগটা থেকে গেছে ঠিকই, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, দোষ চাপানোর প্রতিযোগিতা, আর আজ সামলে নেব জাতীয় সাময়িক বক্তৃতা। এই প্রেক্ষাপটে মব সহিংসতার সংখ্যাগুলো আর পরিসংখ্যান থাকে না, রাষ্ট্রের তাপমাত্রা হয়ে ওঠে। মবের হাতে মানুষ মরছে, এটা কেবল অপরাধ বৃদ্ধি নয়, এটা বিচার ও পুলিশের প্রতি আস্থার ক্ষয় এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে অপরাধী নির্ধারণের সামাজিক প্রবণতা। সব মিলিয়ে এক ভয়ঙ্কর মিশ্রণ। এই মিশ্রণ তৈরি হলে রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অপরাধ দমনে আইন নয়, প্রতিশোধের ন্যারেটিভ কার্যকর হয়ে ওঠে। তখন কেউ ভাবে ন্যায় বিচারের পথে না গিয়ে আমরাই বিচার করব, এমন ভাবনা জনপ্রিয় হয়। আর জনপ্রিয়তা পেলেই অরাজকতা নৈতিকতার পোশাক পরে ফেলে। ঠিক এখানেই এসে নির্বাচনের প্রশ্নটা তীব্র হয়ে ওঠে। নির্বাচন শুধু একটা দিন নয়, নির্বাচন মানে এক ধরনের রাষ্ট্রীয় প্রতিশ্রুতি। বিরোধী দলও নিরাপদ থাকবে, সাংবাদিকও নিরাপদ থাকবে, সাধারণ মানুষও নিরাপদ থাকবে।
নির্বাচন যত কাছে আসে রাজনৈতিক উত্তেজনা তত বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রের কাজ হলো উত্তেজনাকে নিয়মে বাঁধা, ভয়কে নিয়ন্ত্রণে আনা আর সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি দেখি হামলার রাতে বারবার ফোন করেও সাহায্য মেলেনি, উদ্ধারকর্মীরাও আক্রান্ত হয়েছে, আর শেষ পর্যন্ত অনেকে দেরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি সামলেছে, তাহলে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ফেব্রুয়ারির মতো একটি নির্বাচনী সময়ে রাষ্ট্র কি একইভাবে দেরি করবে? ভোট কেন্দ্রের সামনে যদি একই ধরনের মব মনস্তত্ত্ব দাঁড়িয়ে যায়, তখন কে দাঁড়াবে নাগরিকের পাশে? এই প্রশ্ন অনেক বড় প্রশ্ন। এই সময়ই দীর্ঘ নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় একটা মুহূর্ত। কিন্তু এদেশের সমস্যা সাধারণত ফেরা দিয়ে শুরু হয় না, শুরু হয় ফেরাকে কিভাবে ব্যবহার করা হবে সেখান থেকে। ফিরে আসা নেতাকে আমরা খুব দ্রুত প্রতীকে বানাই, তারপর প্রতীককে ঢাল বানাই, কেউ সমালোচনা করলে তাকে শত্রু বানিয়ে ফেলি। অথচ গণতন্ত্রের নিয়ম হলো উল্টো। নেতা যত বড়, প্রশ্ন তত বড়, প্রতীক যত উঁচু, জবাবদিহি তত কঠিন। দীর্ঘ নির্বাসন কাউকে অভিজ্ঞ করে তুলতে পারে, কিন্তু নির্বাসন কাউকে স্বয়ংক্রিয়ভাবে গণতান্ত্রিকও করে না। গণতান্ত্রিক হওয়ার প্রমাণ আসে আচরণে, দলীয় কর্মীর অপরাধে শূন্য সহনশীলতা, মব রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান, প্রশাসনের উপর রাজনৈতিক চাপ কমানো এবং নিজের চারপাশে সত্য কথা বলার মানুষ তৈরি করা। বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পথের সবচেয়ে বড় ফাঁদ হলো দেয়াল, টরি সংস্কৃতির অদৃশ্য দেয়াল। এই দেয়াল তৈরি হয় প্রশংসা, আনুগত্যের অভিনয়, সুবিধা পাওয়ার প্রতিযোগিতা, আর অবশ্যই আপনি ঠিক এই ভাষার ভেতর দিয়ে। দেয়াল তৈরি হলে তথ্য সংকুচিত হয়, বাস্তবতা বিকৃত হয়, রাষ্ট্র চালানো দল চালানোর মতো হয়ে যায়। তখন নেতা বুঝতেই পারেন না যে ক্ষোভ ধীরে ধীরে জমছে সেটি একদিন আগুন হয়ে উঠবে। আমাদের ইতিহাসে এই আগুন আমরা বারবার দেখেছি, কখনো শত্রু দমন নামে, কখনো দেশ বাঁচানো নামে, আবার কখনো ধর্মরক্ষা বা জাতীয়তাবাদ, যে নামই হোক, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানই। এখানে আরেকটা নতুন বাস্তবতা আছে, তথ্যযুদ্ধ। আজকের মব শুধু রাস্তায় জমে না, মব তৈরি হয় স্ক্রিনে, গুজবে, সম্পাদিত ভিডিওতে, উদ্দেশ্যমূলক পোস্টে। কয়েক ঘন্টায় একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেলা যায়, একটি প্রতিষ্ঠানকে শত্রু বানিয়ে ফেলা যায়। এই পরিবেশে রাষ্ট্র যদি দ্রুত বিশ্বাসযোগ্য তথ্য না দেয়, তাহলে গুজবই সত্যের জায়গা দখল করে। আর নির্বাচন যত কাছে আসবে, ততই গুজবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রলোভন বাড়বে। কাজে আইন শৃঙ্খলা মানে শুধু লাঠি গাড়ি নয়, আইন শৃঙ্খলা মানে জন আস্থার তথ্য ব্যবস্থা, স্বচ্ছতা, দ্রুততার সঙ্গে যাচাইকৃত তথ্য এবং দায়মুক্তির সংস্কৃতি ভাঙা। এই সব কিছুর মধ্যে অর্থনীতি একটি নীরব অনুঘটক। চাকরি, দাম, অনিশ্চয়তা এসব যখন বাড়ে, তখন সমাজের সহনশীলতা কমে। অর্থাৎ চাকরির অভাব, বাজারে দ্রব্যমূল্য এগুলো বাড়লে সহনশীলতা কমে। মানুষ রাগের কারণ খোঁজে, আর সেই রাগকে কেউ যদি সহজ শত্রু বানিয়ে দেয়, তাহলে সহিংসতার বাজার তৈরি হয়। এখানেই রাজনীতির দায়িত্ব সবচেয়ে বেশি বা বড়। জনরাগকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়া, প্রতিশোধের দিকে নয়। কারণ প্রতিশোধ ক্ষণিকের তৃপ্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে দুর্বল করে, অর্থনীতিকে অনিশ্চিত করে, বিনিয়োগকে ভয় দেখায় এবং বিদেশি অংশীদারদের কাছে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে। এটি রাষ্ট্র যদি নিজের মিডিয়া ও সংস্কৃতিকে রক্ষা করতে না পারে, সে রাষ্ট্রকে বাইরের বিশ্ব স্থিতিশীল ভাবতে পারে না। আমার কথা প্রায় শেষ করে আনছি, তাই আজ বাংলাদেশের সামনে মূলত একটাই রাজনৈতিক কাজ, নির্বাচনের দিকে হাঁটতে হাঁটতে রাষ্ট্রকে অকার্যকর হতে না দেয়া। সংবাদ মাধ্যম পড়লে শুধু অফিস পড়ে না, রাষ্ট্রের স্মৃতি পড়ে। সংস্কৃতি পড়লে শুধু মঞ্চ পড়ে না, সমাজের সহিংসলতা পড়ে। আর সহনশীলতা
পুড়লে বাকিটা পোড়াতে সময় লাগে না। আমরা চাইব এই দেশ আবার আশার ভাষায় ফিরুক, কিন্তু আশা কখনো স্লোগানে টেকে না। আশা টেকে নিরাপত্তায়, ন্যায় বিচারে এবং এমন এক রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে নেতা যেই হন শুধু সমর্থকের হাততালি নয়, নাগরিকের প্রশ্ন শুনতে বাধ্য হন। ধোয়ার রাত আমাদের সতর্ক করেছে, গণতন্ত্রকে কেবল ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়। আর প্রতিদিনের রক্ষা কবচ হলো প্রতিষ্ঠান, মব নয়, মিথ নয়, আর কারো অলিখিত ছাড়ও নয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের